তো গতিবিদ্যা হতে হচ্ছে আমাদের ফার্স্টে বেগের সূত্রগুলা। তাৎক্ষণিক বেগ, মধ্যবেগ, সমবেগ। আচ্ছা, সমবেগের উদাহরণ কোনটা? সমবেগের উদাহরণ একই বেগে চলে, যেমন শব্দের বেগ, আলোর বেগ। তারপরে রেল লাইনের মধ্যে, যেমন সমদ্রুতিতে যখন চলে, সমদ্রুতিতে ট্রেনের বেগ, বুঝছো? এগুলো হচ্ছে সমবেগের উদাহরণ। তো গতি হচ্ছে তোমার দুই প্রকার। একটা, আমরা গতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একমাত্রিক গতি, আর একটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, বুঝছো? একমাত্রিক আর দ্বিমাত্রিক, আর এখানে বলতে পারি যে একটা পরম গতি আর একটা আপেক্ষিক গতি, দুই ভাবে পড়া যায়। এখন একমাত্রিক, আমাদের প্রসঙ্গ কাঠামো কি কি আছে? প্রসঙ্গ কাঠামো কিন্তু তিন প্রকার আছে: একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তো প্রসঙ্গ কাঠামো তিন প্রকার। একটা হচ্ছে একমাত্রিক। একমাত্রিক কোনটা? ধরো সুতা, একটা সুতা হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দ্বিমাত্রিক কোনটা? এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। তারপরে পাতলা কাগজ, তারপর পাতলা ধাতব পাত। এগুলো হচ্ছে তোমার দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক কোনগুলা? ত্রিমাত্রিক হচ্ছে তোমার তোমার এই যে টেবিল, ইট, গোলক, ঠিক আছে, পাথর। এগুলো হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তা আমরা সূত্রগুলো অবশ্যই জানি। ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ। তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপরে ইউ প্লাস, সরি, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, তাই না? তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এই সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক আসে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। দেখবো মেডিকেলে এই যে এটা দিয়ে আর এটা দিয়ে অনেক অঙ্ক আসে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর কি ইউটিটা হচ্ছে, ইউটা হচ্ছে আদি বেগ, এই যে আদি বেগটা তো চলেই যায়, তাই না? জিরো হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। এখন জটিল গতি কোনটা বলো তো? জটিল গতির উদাহরণ কি বলতে পারবা? বা মিশ্র গতি, বলো তো, কে বলতে পারবা? জটিল গতি কোনটা? এটা কিন্তু আসছিল। রকেট। রকেট? রকেট জটিল গতি? গাড়ির চাকার গতি, ঠিক আছে। গাড়ির চাকার গতি, লাটিমের গতি, পৃথিবীর গতি।
প্রাসের গতি কোনটা এটা তো আমরা জানি। প্রাস বলতে কি বোঝায়? ধরো একটা বল নিক্ষেপ করা হয়েছে, এই যেভাবে পড়লো। রকেট নিক্ষেপ করা হয়েছে, এইভাবে পড়লো, তাই না? একটা বুলেট নিক্ষেপ করা হয়েছে, মিসাইল নিক্ষেপ করা হয়েছে। একটা পাল্লা থাকবে, একটা পাল্লা থাকবে। আর কি থাকবে? এই যে এখান থেকে এই পর্যন্ত কি এটা পাল্লা, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, তাই না? সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাইছে? ওই যে দেখায় না ক্রিকেট বল কতটুকু উঁচুতে উঠছে সর্বোচ্চ? 60 মিটার উপরে উঠছে, পরে এটা আসতে যায় পড়ছে। তো ওই যে 60 মিটার উপরে হ্যাঁ, উঠছে, জটিল জটিল মানে কি? মানে চলন ঘূর্ণন গতি যেটা, চলতেছে আবার ঘুরতেছো, বুঝছো? হ্যাঁ, বুঝতে চলতেছো পারছি। আবার ঘুরতেছো। তো দেখো এই যে ক্রিকেট বল ধরো, একদম 6 মারছে, দূরে যায় পড়ছে 90 মিটার। কত মিটার? 90 মিটার। এটা হলো পাল্লা। আর ধরো 60 মিটার উচ্চতায় উঠছে, সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠছে? 60 মিটার, এটা হলো সর্বাধিক উচ্চতা। একটা বল কতক্ষণ থাকতেছে উপরে? এই যে এখান থেকে শুরু করে মারছে, এখানে পর্যন্ত গেছে, কতটুক সে শূন্যে আছে, এটাকে বলে উড্ডয়ন কাল বা বিচরণ কাল। আর এই যে এইখান থেকে ধরো এই পর্যন্ত আসছে, বুঝছো? এই যে এইখানে 60 মিটার পর্যন্ত, এই যে এই পর্যন্ত উঠছে, এইখানে কতটুকু সময় লাগছে? এগুলা এগুলা আমাদের নির্ণয় করতে হবে, বুঝছো? তাহলে প্রাসের গতিটা কি? আমরা বলতে পারি যে মিসাইলের গতি, বুলেটের গতি, মিসাইলের গতি, এগুলো হচ্ছে তোমার প্রাসের গতি। তারপরে যে গলফ আছে না, গলফ খেলে, ওইটাও কিন্তু একটা প্রাসের গতি, তাই না? গলফের গতি। আচ্ছা, তারপরে ঘূর্ণন গতি কোনটা? এটা হলো বৈদ্যুতিক পাখার গতি, বৈদ্যুতিক পাখার গতি। আর হচ্ছে আরেকটা কি আছে, ঘড়ির কাঁটার গতি। কি? ঘড়ির কাঁটার, ঘুরতেছে আর কি, বুঝছো? দোলন গতি কোনটা? দোলন গতি, এটা হচ্ছে তোমার সরল দোলকের গতি। কি? সরল দোলকের গতি। আর হচ্ছে দোলনার গতি, তাই না? তো দোলনার গতিটা হলো দোলন গতি, অর্থাৎ পর্যায়কালের একটা সময় এক পাশে থাকে আর একটা সময় আর এক পাশে থাকে, সামনে একবার পিছে একবার, সামনে একবার পিছে একবার, এর নাম দোলন গতি। আচ্ছা মুসলাম, এবার হ্যাঁ, আসো। আমার তো বাকি আছে। আর পর্যায়বৃত্ত গতি কোনটা? কিভাবে হয়েছে? পর্যায়বৃত্ত গতি কোনগুলা বলো তো? ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি। তারপরে বাষ্প ও পেট্রোল ইঞ্জিনের গতি, ঠিক আছে? তারপরে বৈদ্যুতিক পাখার গতি, তারপর সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, তারপরে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। হুম। আচ্ছা ভাইয়া, এটা কি আণিক গতি হবে তাহলে? পর্যাবৃত্ত গতি?
সূর্য যাওয়ার দিকে পৃথিবীর গতি। এটা আহ্নিক গতি কেমনে হয়? বার্ষিক গতি না? এখন পর্যায়বৃত্তের গতি কিন্তু আরো দুই প্রকার আছে, এটা কালিক পর্যায়, স্থানিক পর্যায়, তাই না? তো তখন স্থানিক পর্যায় এবং কালিক পর্যায়ে যখন পড়ছো, পর্যায়বৃত্তের গতিতে পড়ছো না, কোনটা কালিক কোনটা স্থানিক মনে আছে? কালিক পর্যায়ক্রম। তো এই যে কালিক পর্যায়ক্রম কি, পৃথিবীর যে সূর্য চাঁদ দিকে ঘুরে 365 দিনে, এটা একটা। আবার চাঁদ ঘুরে না পৃথিবীর থেকে 30 দিনে, এটাও একটা কালিক পর্যায়। গ্রহগুলো আবর্তন করতেছে, ঋতুর আবর্তন, জোয়ার ভাটা, সবই হলো কালিক পর্যায়ক্রম, বুঝছো? কালিক পর্যায় আর স্থানিক পর্যায় এটা বুঝতে হবে। এটা আমরা অন্য অধ্যায়ে পড়বো, পর্যায়বৃত্তের গতিতে আছে এটা। তো তোমরা প্রাসের গতি, এইটাই কিন্তু এখানে মেইন টপিক, হ্যাঁ। তো প্রাসের গতিকে আমরা মনে রাখবো, বৌদি পায় সম অধিকার, বৈশিষ্ট্যগুলা। প্রথমত হচ্ছে এটা বক্রগতি, কি গতি? এটা একটা বক্রগতি, কারণ এটাতে এইভাবে যাচ্ছে, তাই না? বক্রভাবে। উতে হচ্ছে উলম্ব তলে সীমাবদ্ধ, উলম্ব তলে সীমাবদ্ধ। দিতে হচ্ছে দ্বিমাত্রিক, এটা হলো দ্বিমাত্রিক গতি, কি গতি? দ্বিমাত্রিক। পায় মানে হলো প্রাস, পায় মানে হলো প্রাস। সম মানে হচ্ছে এতে ত্বরণটা সমত্বরণ হবে, কি হবে? সমত্বরণ বিশিষ্ট। এদের গতিপথটা অধিবৃত্তাকার, গতিপথ অধিবৃত্তাকার। উদাহরণ তো আমরা পড়েই ফেলছি, তাই না? উদাহরণ কি বলো? যে কোনো ক্রিকেটের বলের গতি, ফুটবলের গতি হইতে পারে, বুলেটের গতি, বর্ষার গতি, ঢিলের গতি, বোমার গতি, মিসাইলের গতি, তাই না? তাহলে হচ্ছে এখন আমাদের প্রাসের সূত্রগুলো আমাদের খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার পাল্লা, আনুভূমিক পাল্লা। পাল্লা হচ্ছে কি, পুরা দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত যে গেছে, পুরা দূরত্বটাকে বলা হয় পাল্লা। ভি নট স্কোয়ার সাইন 2α/g। ভি নট মানে হচ্ছে আদি বেগ, বুঝছো, বা যে বেগটা দেওয়া থাকবে ওইটাই। এখন যদি আলফার মান 45 ডিগ্রি হয়, বুঝছো, তাহলে কি হয়? ভি নট স্কোয়ার সাইন 2 × 45/g, মানে কি 90 ডিগ্রি হয়ে যায় না, বলো? তাহলে ভি নট স্কোয়ার সাইন 90/g, এটার মান কত? 1। 1 হয় না 1? তাহলে কত হবে? এই পাল্লাটা হয়ে যাবে ম্যাক্স, সর্বাধিক হবে। আর ম্যাক্স কখন হয়? আর ম্যাক্স হয় যদি আলফার মান 45 ডিগ্রি হয়, তাহলে ভি নট স্কোয়ার/জি হয়। মনে থাকবে? তাহলে আর এর মান, আলফার মান 45 ডিগ্রি হইলে পাল্লা সর্বাধিক হয়, পাল্লা সর্বাধিক হয়। তখন মনে রাখবা যে আমাদের এই যে ইয়া আছে না, সর্বাধিক উচ্চতা, আলফা 45 ডিগ্রি যদি হয়, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কি হয়? সর্বাধিক উচ্চতার 4 গুণ হয়, মানে উচ্চতার 4 গুণ, ঠিক আছে? এটা হলো সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতার কত গুণ হয়?
আবার তোমাকে যদি দেওয়া থাকে সর্বাধিক উচ্চতা দেওয়া আছে ধরো 30 মিটার, কত দেওয়া আছে? 30 মিটার। কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি, বুঝছো? তাহলে পাল্লা কত হবে? 4 গুণ 30 ডিগ্রি, বুঝছো? 4 গুণ 30 মিটার। তাহলে ধরো তোমার দেওয়া আছে এইচ এর মান 30 মিটার, আর আলফার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে পাল্লা কত হবে? পাল্লা R = 4 × 30, মানে 120 মিটার হবে, বুঝছো? 4 দ্বারা গুণ করতে দিবা, শেষ। মনে থাকবে? সমস্যা? মুছবো মুছবো? মুছলাম। এখন দেখো, সর্বাধিক উচ্চতা H = V0 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা/2g। এটা হলো সর্বাধিক উচ্চতায় সূত্র আর কি। এখন সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়, এটা হলো T = শুধুমাত্র কি করবা, যত দুই আছে সব বাদ দিবা, এখানে দুই বাদ দিবা, এটা দুই বাদ দিবা, এটা দুই বাদ দিবা, সব বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? V0 sin α/g। সব দুইগুলা বাদ দিয়ে দাও, স্কোয়ারের দুই সব বাদ দিয়ে দাও। এখন বিচরণ কাল, বিচরণ কাল বা উড্ডয়ন কাল বলতে কি বুঝো? যতক্ষণ শূন্যে থাকবে একটা জিনিস, যতক্ষণ শূন্যে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসা পর্যন্ত, যতক্ষণ আকাশে থাকবে বাতাসে থাকবে, তার নাম বিচরণ কাল। ঠিক আছে? তার নাম বিচরণ কাল। তাহলে সমতল থেকে দিলাম, আবার সমতলে ফিরে আসলো, যতক্ষণ সে উপরে থাকতেছে, এটাকে কি করবা? 2 দ্বারা গুণ করবা, এটাকে 2 দ্বারা গুণ করবা। তাহলে 2 × V0 sin α/g। তাহলে আমরা সর্বাধিক উচ্চতাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি পাই? আর সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়কে 2 দ্বারা গুণ করলে বিচরণ কাল পাই। এই কটা সূত্রই, বেশিরভাগ অঙ্ক এই কটা দিয়েই। আচ্ছা, এখন আসো পরন্ত বস্তুর সূত্র। এটা তো ছোট থেকে পড়ে আসছে, তাই না? পরন্ত বস্তুর সূত্র কি কি ছিল? গ্যালিলিও দিছে, কে দিছে এটা? বিজ্ঞানী গ্যালিলিও। তো তিনি বলছে যে একই উচ্চতায় স্থির অবস্থান থেকে মুক্ত ভাবে কোনো পরন্ত বস্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাই না? এটা প্রথম সূত্র। 2 নাম্বারটা বলছে ভি সমানুপাতিক টি, আর 3 নাম্বারটা বলছে এইচ সমানুপাতিক T²। তো এটা কিন্তু অঙ্ক আসে 3 নাম্বারটা দিয়া, অঙ্ক সম্পর্ক এগুলো আসে। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা আছে না, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ ম্যাক্স। এটা হচ্ছে আদি বেগের বর্গের সমানুপাতিক, আদি বেগের বর্গের সমানুপাতিক। আর সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, ওঠার সময় T = তাহলে কি হবে বলো তো?
আদি বেগের সমানুপাতিক, শুধু সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি না যে উড্ডয়ন কালটা আদি বেগের সমানুপাতিক, তাই না? উড্ডয়ন কালটা কি? উড্ডয়ন কালটা হচ্ছে আদি বেগের সমানুপাতিক। তাহলে আমরা যদি বলি যে উত্থান এবং পতন কালের মোট সময় কত, উত্থান এবং পতন কালের মোট সময়, উত্থান ও পতন কালের মোট সময় কত হবে? টি টু ইকুয়াল টু, বলো। টু ইউ বাই জি। হ্যাঁ, টু ভি নট বা টু ইউ বাই জি। তাহলে উত্থান কাল আর পতন কাল সমান না, বলো? সমান। উত্থান কাল এবং পতন কাল সমান হবে, বুঝছো? উত্থান কাল মানে উপরে উঠতেছে, ইকুয়াল টু পতন কাল, ঠিক আছে, ইকুয়াল টু ভি নট বাই জি। তো এই দুইটাকে আমরা গুণ করলে, দুই দ্বারা গুণ করলে কি পাবো? মোট সময় পাবো। আচ্ছা, তো আজকে লাস্ট টপিক হচ্ছে, এখন যেটা পড়াবো সেটাই দিয়ে শেষ করব। অঙ্কগুলা কালকে করাবো, পরে মানে কালকে বলতে পরের ক্লাসে। আচ্ছা, থিওরিটা শেষ দিব আর কি। এখন আসো, কৌণিক সরণ। কৌণিক সরণের মানে কি? হ্যাঁ, এক রেডিয়ান বলতে আমরা কি বুঝি বলো? এটা এস একক কি? এস একক রেডিয়ান পড়ছি না একটু আগে? ওই যে থিটা ইকুয়াল টু এস বাই আর, এটা পড়ে আসছি না আগের অধ্যায়ে, মানে চতুর্থ অধ্যায়। তো এক রেডিয়ান মানে কি? 360 ডিগ্রি বাই 2 পাই, মানে 57.3 ডিগ্রি প্রায়, বুঝছো? তাহলে 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে 2 পাই বাই 360, তাহলে কত হবে? 0.0175 রেডিয়ান। তাহলে সর্বোচ্চ কৌণিক সরণের মান কত? সর্বোচ্চ কৌণিক সরণের মান হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি। আচ্ছা, বুঝলাম। কৌণিক বেগ, এটা তিনটা একক আছে। কয়টা একক? তিনটা একক আছে। একটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটা প্রচলিত একক। 2 নম্বর হচ্ছে ডিগ্রি পার সেকেন্ড। 3 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট পার সেকেন্ড। তো যন্ত্রবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আর একটা আছে। ইঞ্জিনিয়ারিং এখন কোনটা বলো তো? ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? বা আরপিএম বলি, আরপিএম। তো 1 আরপিএস মানে কি বলো তো? রেভলিউশন পার সেকেন্ড। আমরা 1 আরপিএস মানে হচ্ছে, মনে রাখবো, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড।
আর 1 RPM মানে কত? 1 revolution/মিনিট। তাহলে 1 revolution/60 সেকেন্ড। তাহলে 1 revolution মানে কত? 2 পাই। কত? 2 পাই রেডিয়ান। তাহলে ভাগ করলে কত হয়? 60, 60 আছে না, তো 2 দ্বারা কাটলে 30 হয়। তাহলে পাই/30 হবে। কি হবে আলটিমেটলি? পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। পাই/30 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে RPM, আর RPS হলো 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, ঘড়ির কাঁটার কৌণিক বেগ। তো ঘন্টার কাঁটা যদি হয়, ঘন্টার কাঁটা, তাহলে কি হবে? 2 পাই/60 × 12। তাহলে 2 পাই/720। কাটাকাটি করলে 360। তাহলে পাই/360 রেডিয়ান পার মিনিট। রেডিয়ান পার মিনিট। তারপর মিনিটের কাটা, মিনিটের কাটা কি হবে? 2 পাই/3600। কাটাকাটি করলে 1800। তাহলে পাই/1800 রেডিয়ান পার সেকেন্ড। তারপর সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা কত? 2 পাই/60। কাটাকাটি করলে 30। তাহলে পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। মনে থাকবো? জি আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণ, এটাতে কিন্তু অনেক অঙ্ক আছে, বুঝছো? এটা হলো A = ω²R। ওমেগা মানে কি? আমরা জানি V মানে ω, তাই না? সরি, ভি মানে কি? ω, জানি না? ওমেগা মানে কি? V/R। তাহলে এইটা একটা সূত্র, পরে প্রতিপাদন করো। V/R বসাও, হোল স্কোয়ার × R। তাহলে V²/R। তাহলে A = কি পাইলাম? V²/R পাইলাম না? তাহলে এটা দিয়ে অঙ্ক আছে, এটা দিয়ে অঙ্ক আছে, তবে এইটা দিয়ে বেশি অঙ্ক, V²/R। তাহলে আমরা A = V²/R, এই সূত্রটা মনে রাখবো। তাহলে অঙ্ক করার সুবিধা হবে। আচ্ছা, চতুর্থ সেকেন্ড বা পঞ্চম সেকেন্ডে ত্বরণের সূত্রটা কি বলো? কিসের সূত্র? পঞ্চম সেকেন্ডে বা যে কোনো সেকেন্ডে, টি তম সেকেন্ডে, আচ্ছা অতিক্রান্ত দূরত্বটা বলো, এটাই বলো। কিউ অতি প্লাস হাফ টু দি মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে পঞ্চম সেকেন্ড বলুক বা চতুর্থ সেকেন্ড বলুক, S = U+½ × A।
2t - 1। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, এটাতে অঙ্ক করতে হবে, শুধু মান বসাবা উত্তর হবে শেষ। টাটা বাই বাই, যাওগা।